আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম, তাকে নিয়ে আসলে হচ্ছেটা কি? প্রথমত, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে যেভাবে আমেরিকাতে নিয়ে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিলেন, এর ফলে ধরে নেওয়া হলো সেই ঘটনার পর থেকে যে এই সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে গঠিত হয়েছে, এর পেছনে একটা সুদীর্ঘ পরিকল্পনা ছিল, একটা প্ল্যান ছিল। অনেকগুলো প্ল্যানের মধ্যে আবার সমন্বয় করে একটা মাস্টার প্ল্যান ছিল, এবং যিনি মাস্টার প্ল্যানার ছিলেন তিনি মিস্টার মাহফুজ। বয়সে তরুণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র, মেধাবী এবং মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন এবং মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন। ঠিক ওই সময়টিতে তাকে নিয়ে নিদারুণ একটি রহস্য তৈরি হয়। অনেকে তাকে রাজনীতির প্রয়াত সিরাজুল আলম খান হিসেবে, যিনি একসময় ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, মুক্তিযুদ্ধের অন্যতম রূপকার ছিলেন এবং ছাত্রলীগের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের প্রধান ব্যক্তিরূপে সিরাজুল আলম খান জীবনের শেষ দিন পর্যন্ত জ্ঞান, বিজ্ঞান, বুদ্ধি এবং রাজনীতির একটা জীবন্ত ডিকশনারি রূপে বাংলাদেশের রাজনীতিতে কখনো প্রকাশ্য এবং কখনো অপ্রকাশ্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং সর্বজন শ্রদ্ধেয় ছিলেন, এবং তার উপাধি ছিল দাদা। তিনি যখন ছাত্রলীগের সভাপতি ছিলেন, যখন জাসদ ছাত্রলীগ করলেন, জাসদ করলেন, তারপর একেবারে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তার যে সম্মান ছিল, সেই সম্মানের জায়গাটি বিপ্লব পরবর্তী সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে যখন আমরা মাহফুজ সম্পর্কে শুনলাম, আমরা তার মধ্যে সেটি খোঁজার চেষ্টা করেছি এবং সবাই তাকে নিয়ে মেতে উঠল। তার বাড়ি কোথায়, পড়াশোনা কি কি করেন, পক্ষে এবং বিপক্ষে নানা রকম কথাবার্তা বলা শুরু হতে থাকলো, এবং আমরা তার যে কর্মকাণ্ড, যেটি মূলত আসলে লুকায়িত ছিল, তিনি অন্য সবার মতো, হাসনাতের মতো, সাজদিদের মতো সম্মুখ সারির ছিলেন না, পাশে ছিলেন। কিন্তু এখন আমরা তার ছবি দেখতে পাই, কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের 5-6 তারিখ পর্যন্ত আলাদাভাবে আমজনতা মাহফুজ নামে কাউকে মেনশন করতে পারেনি। তো সেই মাহফুজ একেবারে সরাসরি উপদেষ্টা মণ্ডলীতে ঢুকে গেলেন, সেই মাহফুজ মাস্টার মাইন্ড হয়ে গেলেন। পরবর্তীতে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন। সব মিলিয়ে তার যে উত্থান, সেই উত্থানটি অনেকটা রাজপুত্রের মতো। তা আমরা তাকে নিয়ে নানা রকম যারা প্রতিপক্ষ বলার চেষ্টা করলো, সে হিজবুত তাহরীর লোক, কেউ বললো জামাতের লোক, কেউ বললো আরো অনেক কিছু, কিন্তু সবকিছুর মধ্যে যেটি ফুটে উঠলো সেটি হলো তিনি মেধাবী, তিনি সংযত, অন্য সবার মতো দুর্নীতিবাজ নন। এতদিন পর্যন্ত আমরা তাকে যেভাবে দেখে এসেছি, এবং তার একটা ভিশন আছে, তার সঙ্গে সঙ্গে অকপটে সত্য কথা বলার মতো একটা দুর্দান্ত তার সাহস রয়েছে। তো সেই দিক যদি আপনি বিবেচনা করেন, তাহলে জনাব মাহফুজ আলম তার যে সাম্প্রতিক কিছু কথাবার্তা, কর্মকাণ্ড, সব দেখে মনে হচ্ছে যে ক্ষমতার কেন্দ্রে বা নিউক্লিয়াসে মারাত্মক কিছু একটা ঘটেছে। এখানে যে ইলেকট্রন আছে, যে নিউট্রন আছে, যে ঘোরাফেরা হয় ঋণাত্মক ধনাত্মক, সেই জায়গা থেকে সম্ভবত মিস্টার মাহফুজ নিজেকে গুটিয়ে নিয়েছেন, নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন, অথবা তাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনা যাই হোক না কেন, অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে তিনি এখন সরকারের চক্ষুশূল হয়ে পড়েছেন এবং জামাতের, যাকে বলা হয়, শ্রেণীর শত্রু হয়ে পড়েছেন। আমরা যারা ইতিপূর্বে তাকে জামাতের ক্যাডার মনে করতাম, এখন স্পষ্টতই তার কথাবার্তায় মনে হচ্ছে যে তিনি জামাতের সঙ্গে কখনো সম্পৃক্ত ছিলেন না। তাহলে জামাতের সঙ্গে যদি সম্পৃক্ত না হন, তাহলে তার যে মরমী ইসলামী বক্তৃতা বা বিবৃতি বা ইসলাম নিয়ে তিনি যে সকল কথাবার্তা বলেন, সেটার মধ্যে কি আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সংযোগ রয়েছে? বা সেটার সঙ্গে আমাদের দেশের যে ফকির লালন শাহ থেকে শুরু করে অন্য যারা সেই সুফিবাদ ইসলাম প্রচার করে আসছেন, তাদের সঙ্গে কি মাহফুজের সম্পর্ক রয়েছে?
নাকি পৃথিবীর যে সকল উগ্র সংগঠনগুলো বাংলাদেশে তাদের শাখা বিস্তার করেছে বলে আওয়ামী লীগ জামানাতে ব্যাপক প্রচার পেয়েছিল, এরকম কোনো সংগঠনের কর্তা ব্যক্তি বা একাধিক সংগঠনের প্রাণপুরুষ হিসেবে তিনি এই বিপ্লবের মাস্টার মাইন্ড হয়েছেন কিনা এটা আমি এখন পর্যন্ত বলতে পারছি না। আপনারা পারছেন কিনা আমি বলতে পারবো না। সে সম্পর্কে আমার ছোট ভাই, মানে আমি যেহেতু লয়ার ছাত্র, আমার ডিপার্টমেন্টের ছোট ভাই, একেবারে ছোট, মানে আমার ছেলের বয়সী, তো তার সম্পর্কে আমি কোনো নেতিবাচক কথা বলতে পারবো না, আমি শুধুমাত্র ব্যাখ্যা বিবৃতি দিচ্ছি। কিন্তু এখানে একটা বিষয় খুব স্পষ্ট, সেটি হলো যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে একবার মাস্টার মাইন্ড বলে ফেলেছেন, যেহেতু তাকে কেন্দ্র করে যাকে বলা হয় একটা কিছু হচ্ছে এই বাংলায় বা হয়েছে, তো সেখানে রাতারাতি তার পিছু টান বা তাকে মাইনাস করা মানে সরকারের জন্য এটা একটা বিরাট সমস্যার সৃষ্টি করবে। 2 নম্বর হলো যে তাকে জামাত মনে করার কারণে যে ধরনের একটা রসায়ন তৈরি হয়েছিল, এখন তিনি জামাত নন, এটা যদি সত্য হয় তাহলে জামাতের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ রয়েছে, ভীষণ রকম ভয়ঙ্কর দুঃসংবাদ রয়েছে। এখন যে সকল অভিযোগ করা হয় মাহফুজের বিরুদ্ধে, তার প্রতিপক্ষ যে তিনি হিজবুত তাহরির নেতা, যদি তাই হয়ে থাকে তাহলে হিজবুত তাহরির যে বিস্তৃতি বাংলাদেশে, এটি জামাতের চাইতে গুপ্ত, জামাতের চাইতে ভয়ঙ্কর, এবং জামাত যদি মানে ডালে ডালে চলে তাহলে হিজবুত তাহরির পাতায় পাতায় চলাফেরা করছে। জামাত সাধারণত নিম্নবিত্ত পরিবার থেকে যারা উঠে আসেন তাদেরকে টার্গেট করে, সাদিক কায়েম থেকে অন্যান্য যারা আছেন এরা সবাই দরিদ্র নয়, কিন্তু নিম্নবিত্ত পরিবার, এমনকি মধ্যবিত্ত পরিবার নয়। আর তারা যাদেরকে কনভিন্স করার চেষ্টা করেন তাদের দলে ভিড়ানোর জন্য, তারা সর্বোচ্চ মধ্যবিত্ত মানে পরিবারের সন্তান, এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে নরম সরম, ইতিমধ্যে যারা জামাতের লোক হিসেবে বিভিন্ন জায়গাতে নিয়োগ পেয়েছেন তাদের চেহারার দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে তারা কি প্রকৃতি রয়েছে। তো এই যে নরম সরম জামাত, সেই নরম সরম জামাতের প্রতিকূলে হিজবুত তাহরির যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টটা হলো এলিট শ্রেণীর। তারা ধনীদের সন্তানদেরকে টার্গেট করে, বড় বড় আমলা কামলা প্রভাবশালী লোকজন, এদের পরিবারের সঙ্গে তারা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে, এবং মোরলেস যারা বাংলাদেশের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবেন এবং ইসলাম মাইন্ডেড, তাদের সবার কাছেই হিজবুত তাহরির লোকজন কিন্তু পৌঁছে গেছে। এবং সেই পৌঁছানোর জায়গাতে যদি মিস্টার মাহফুজ প্রধান ব্যক্তি হন, গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, আমি যতটুকু হিজবুত তাহরির সম্পর্কে জেনেছি তারা তাদের ইমামের নাম প্রকাশ করে না, প্রধান ব্যক্তির নাম প্রকাশ করে না। কাজে বাংলাদেশে তাদের যে ইমাম রয়েছে তিনি নিঃসন্দেহে মাহফুজ নন, মাহফুজ হয়তো একজন কর্মী হতে পারেন। তাহলে জামাতের খবর আছে, এতে কোনো সন্দেহ নাই, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসেরও খবর আছে। মূল কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কতগুলো ভাইব ছিল, ধীরে ধীরে সেই ভাইবগুলো কমে যাচ্ছে। 1 নম্বর ভাইব ছিল তিনি অজেয়, মানে তাকে পরাজিত করা যাবে না, তাকে জয় করা যাবে না। 2 নম্বর ভাইব হলো তিনি সারা দুনিয়াতে ওয়েল কানেক্টেড, সেটা কাতারের রাজদরবার, দুবাইয়ের রাজদরবার, সৌদি আরবের রাজপরিবার, তারপর পাকিস্তানের সকল এলিট ফ্যামিলি, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, ফ্রান্সের যত লোকজন আছে, যত কর্তা ব্যক্তি রয়েছে, এই সকলের সঙ্গে ওনার 1-2 সম্পর্ক। তিনি টেলিফোন উঠাবেন, বলবেন হাই দোস্ত, হাই ফ্রেন্ড, হাউ আর ইউ, কাম অন বাংলাদেশ, এরকম আমাদের একটা বিশ্বাস ছিল। তো সেই ক্ষেত্রে আমরা তার ব্যক্তিগত সম্পর্ক বলতে 2টো সম্পর্ক দেখেছি। একটা হলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের যে অপোনেন্ট যিনি ছিলেন আনোয়ার ইব্রাহিম, এবং আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার সখ্যতার কারণে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে একবার এসেছেন, তিনি একবার মালয়েশিয়াতে গেছেন, আর এটা তার জন্য হিতে বিপরীত হয়ে গেছে। এর কারণ হলো ডাক্তার মাহাথির মোহাম্মদ এবং তার যারা লোকজন তারা শেখ হাসিনার পক্ষে চলে গেছে। যে মাহাথির মোহাম্মদ গ্লোবালি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রমোট করতেন, এখন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বলছেন এবং শেখ হাসিনার পক্ষে প্রমোট করছেন। এগুলো আর একটা। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো পূর্ব তিমুর, একটি খ্রিস্টান রাষ্ট্র, ইন্দোনেশিয়ার একটি অঞ্চলকে ভেঙে পশ্চিমারা এই রাষ্ট্র করেছিল, এবং সেখানে গুসমাও নামক এক ব্যক্তি তাকে
সেখানে অনেকটা হামিদ কারজাইয়ের মতো বসিয়ে সেই পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বানানো হয়েছে, এবং প্রেসিডেন্ট বানানোর আগে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার ভালো সম্পর্ক, এবং সেই পূর্ব তিমুরের প্রেসিডেন্ট তিনিও বাংলাদেশে এসে সফর করেছেন। এটাও ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বুমেরাং হয়ে গেছে। সবাই বলার চেষ্টা করেছে যে বাংলাদেশকে পূর্ব তিমুর বানাতে চাচ্ছ, তারপরে পশ্চিমারা বাংলাদেশে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম সত্য মিথ্যা মিলিয়ে কথাবার্তা। তো এই জায়গাগুলোতে লড়াই করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের একমাত্র ভরসা ছিল জামাত। কিন্তু জামাতের ঠিক সেই রকম গালাগালি করা ছাড়া ইন্টেলেকচুয়াল লেভেলে মানুষকে ইমপ্রেস করার মতো জামাতের কোনো ন্যারেটিভ তৈরি করার মতো মেধা একজনেরও নেই। মানে তারা যে কাজ করতে পারে, আপনি কথাবার্তা বলবেন, সেই কথাবার্তার এগেনস্টে তারা গালাগাল করতে পারবে, তারা প্রচার করতে পারবে, হতোদ্যম করতে পারবে, কিন্তু নিজেরা যে মওদুদিবাদ, জামাতিবাদ, ওহাবিবাদ, এমনকি বাংলাদেশে জামাত রাষ্ট্র ক্ষমতায় আসলে খুব ভালো করবে বা 1971 সনের বিষয়টি চমৎকারভাবে ফুটিয়ে তুলবে নিউট্রালি, যে এতকাল পরে মানুষ মনে করবে যে না, জামাত রাইট ট্র্যাকে আছে, এইরকম একটা ন্যারেটিভ এখন পর্যন্ত জামাত তৈরি করতে পারেনি। বরং তারা দেশের বাড়ি পিনাকির মতো মানুষ, কনক সরের মতো মানুষ, আর একজন আছে ইলিয়াস, তো তাদের মতো মানুষের সঙ্গে তার সখ্যতা কারণে যারা ভদ্রলোক রয়েছেন এই সমাজে, ন্যূনতম যারা ভদ্রলোক রয়েছেন, তারা জামাত থেকে অনেক 133 গজ দূরে থাকেন। এই একটা গ্রুপ। 2 নম্বর হলো যে এই যে যারা গালাগালি করেন তাদেরকে বট বাহিনী বলা হয়, আর যারা এরকম দেশের বাইরে থেকে ইউটিউবে জামাতের পক্ষে কথা বলেন এবং জামাতের প্রতিপক্ষকে গালাগাল করেন, তাদের ফলে জামাতের যে একটা সুন্নতি লেবাস রয়েছে, একটা ভদ্রচিত ভাব রয়েছে, একটা ইমেজ রয়েছে, পুরো ইমেজটি রীতিমতো একটা নেতিবাচক অবস্থায় পড়ে গেছে। এর বাইরে যেটি জামাতের ছিল সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সখ্যতা এবং পুরো এনসিপি জামাতের বি টিম, এরকম একটা ন্যারেটিভ তাদের মধ্যে, আমাদের যারা জনগণ তাদের মধ্যে ছিল। এই পুরো জিনিসটি এখন বুমেরাং হয়ে গেছে মাহফুজের কারণে। তো সেই অবস্থাতে দুটো ভূমিধস বিজয় এবং আরও 2টো বিজয় তাদের জন্য অপেক্ষা করছে। সেটি হলো ডাকসুতে তাদের বিজয় এবং জাহাঙ্গীরনগরে তাদের বিজয়, আর আগামীতে চিটং বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের বিজয়। তো ধরুন আপনি খুব অসুস্থ, পেট খারাপ, মানে কোনো অবস্থাতে পানি খেতে পারছেন না, তখন জোর করে আপনার পেটের মধ্যে অনেকগুলো পোলাও, কুরমা, বিরিয়ানি, কালিয়া কোপ্তা, জর্দা, ফিরনি, এগুলো সব ঢুকিয়ে দেওয়া হলো, আপনি মরে যাবেন। এখন জামাতের যে অবস্থা, সেই অবস্থার মধ্যে তাদের সঙ্গে বিএনপির মারাত্মক শত্রুতা, টেকনাফ থেকে তেতুলা পর্যন্ত যে কোনো সময় রক্তকে সংঘাত হতে পারে। তাদের 71-এর প্রসঙ্গ আবার নতুন করে সামনে আসছে। সরকারের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে, এনসিপির সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে, যা কিনা জামাতকে রীতিমতো বিপদের মধ্যে ফেলে দিয়েছে। আর সেই বিপদের মধ্যে এই যে 4টি বিজয়, এটি মানে একজন অসুস্থ মানুষ, তাকে যেভাবে পোলাও কুরমা দিলে যা অবস্থা, এই বিজয়গুলো তাদের জন্য বোঝা হয়ে দেখা দিয়েছে এবং আগামীতে সেটা বোঝা হয়ে আরও দেখা দেবে। আর ঠিক সেই সময়টাতে মাহফুজের মতো মানুষ, যিনি কিনা এনসিপির মধ্যে, সরকারের মধ্যে ইতিমধ্যেই তার যে কর্তৃত্ব, এটা তিনি প্রমাণ করেছেন। লক্ষ্য করবেন, গত 1টি বছরে যখন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে বসেছেন, মনে হয়েছে ডক্টর ইউনূস তাকে পাত্তা দিতে চাচ্ছেন। ইট ইজ পার্সোনালিটি। তিনি যখন আসিফ নজরুলের সঙ্গে দাঁড়াচ্ছেন, আসিফ নজরুল অবনত হয়ে তার সঙ্গে হ্যান্ডশেক করছেন, তাকে প্রিভিলেজ দিচ্ছেন। তিনি যখন নাহিদ, এনসিপি নেতা, জামাত নেতা, মানে তিনি যেখানে থাকছেন, এমনকি প্রবল প্রতাপশালী যে আমাদের প্রেস সচিব রয়েছেন, প্রেস সচিব এবং মাহফুজ যখন পাশাপাশি বসছেন, তখন স্পষ্টতই মাহফুজের যে ব্যক্তিত্ব প্রেস সচিব অতিক্রম করতে পারছেন না। রেজগারের কথা বলেন, আদিলুর রহমান শুভ্র মানে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে যে কজন আছেন তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র, মানে এখানে আসিফ নজরুল সাহেবের চেয়ে সিনিয়র, রেজওয়ানার চেয়ে সিনিয়র। তো সেই আদিলুর রহমান শুভ্র, এবং তিনি ব্যক্তিত্ববান এবং অনেকের সাথে মেজাজ গরম দেখান, তিনিও যখন তারই একেবারে সন্তানের বয়সী মাহফুজ, তার ডিপার্টমেন্টের ছোট ভাই, ল ডিপার্টমেন্টের ছোট ভাই, মানে এখানে 4জন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ল ডিপার্টমেন্টের রয়েছে।
তো সেই ল ডিপার্টমেন্টের ছোট ভাই যখন তার সামনে আসে, তিনিও কিন্তু তার ব্যক্তিত্ব দ্বারা মুগ্ধ হন। তো এই মাস্টার মাইন্ড, তার সঙ্গে সরকারের যে কোনো দূরত্ব বা সরকারের সঙ্গে তার যে দূরত্ব, এটি বর্তমান যে একটা ক্ষণভঙ্গুর অস্থির যে একটা সময় যাচ্ছে, সেই সময়ের প্রেক্ষাপটে নতুন করে এটি সমস্যা দেখা দিবে। এনসিপির যারা নেতৃবৃন্দ, বিশেষ করে নাহিদ ইসলাম, তিনি বলার চেষ্টা করেছেন যে মাহফুজদের মতো মানুষদেরকে ব্যবহার করে সরকার তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, বিপদের মুখে ঠেলে দিচ্ছে। কিন্তু বাস্তবতা হলো মেধা এমন একটা জিনিস, মেধাকে কেউ কখনো ছুঁড়ে ফেলে দিতে পারে না। আপনি তাকে যেখানে ফেলে দেন, প্রশান্ত মহাসাগরে ফেলে দেন, সে যদি তিমির পেটের মধ্যে যায়, ওখান থেকেও সে বের হতে পারবে। মেধা এমন একটা জিনিস, মেধা আল্লাহর দেয়া একটা নিয়ামত। এই মেধাটা বিকশিত হয় চরিত্র দ্বারা, গুড ক্যারেক্টার। আপনি সারা দুনিয়াতে, মানে আপনি জাস্ট চরিত্র কেমন জিনিস, আপনারা সবাই হজরত জাকারিয়া আলাইহিস সালামের নাম শুনে, আমি গল্প বলি, 1 মিনিটে শেষ করে ফেলবো। হজরত ইয়াহিয়া আলাইহিস সালামের নাম শুনেছেন তো? হজরত জাকারিয়া আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালাম, এরা বাপ বেটা দুজনেই নবী ছিলেন, বাইতুল মুকাদ্দাসের খেদমতগার ছিলেন, এবং এখানেই বিবি মরিয়ম লালিত পালিত হন হজরত ইয়াহিয়া আলাইহিস সালামের কাছে। এর কারণ হলো যে মরিয়মের, হজরত মরিয়ম আলাইহিস সালামের মা বাবা তারা প্রতিজ্ঞা করেছিলেন যে তাদের যে সন্তান হবে তাকে সেই বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিয়োগ করবেন। সেখানে দেওয়া হলো। তিনি হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম তার খুব নিকট আত্মীয়, সম্ভবত ফুফা ছিলেন। তো তাদের তত্ত্বাবধানে বড় হতে থাকলেন, যৌবনবতী হতে থাকলেন, এবং পরবর্তীতে দেখা গেল যে এই সেখানে এই বয়োবৃদ্ধ হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের চরিত্র নিয়ে বনী ইসরায়েলরা কুৎসা রটনা করলো যে তিনি এই তার যে আশ্রিতা, তার আত্মীয় মরিয়ম যে বাইতুল মুকাদ্দাসে খেদমত করছে, তার সঙ্গে তার অবৈধ প্রণয় রয়েছে। এবং এই কাজ করার জন্য তারা কি করলো, তাকে আক্রমণ শুরু করলো, এবং তিনি নবী প্রাণ ভয়ে পালানো শুরু করলেন। এবং পালাতে গিয়ে একটা সময় তিনি আর পথ পেলেন না। তখন একটি গাছের কাছে তিনি বললেন যে আমাকে আশ্রয় দাও। গাছ উন্মুক্ত করে দিল তার বক্ষ, এবং তিনি তার মধ্যে ঢুকে গেলেন। যদিও করাত দিয়ে বনী ইসরায়েলরা সেই গাছ কেটে সেই নবীকে হত্যা করেছিল। তো বাস্তবতা হলো যে এত কিছু করার পরেও তার চরিত্রে কিন্তু কালিমা লেপন করা যায়নি। ইতিহাস তাকে নবী বলেছে, আর হযরত মারিয়াম আলাইহিস সালামকে ইতিহাস সতী হিসাবে সব ধর্মে তাকে সাক্ষ্য দিয়েছে। এই হলো চরিত্রের গুণ। তো সেক্ষেত্রে মাহফুজের যদি চরিত্র থাকে, সততা থাকে, বুদ্ধি থাকে, প্রজ্ঞা থাকে, তিনি যে কোনোভাবে ফিরে তাকাতে পারবেন, ফিরে দাঁড়াতে পারবেন, তার অবস্থান বজায় রাখতে পারবেন। কিন্তু যদি সেটা না থাকে, তাহলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন, আর তাকে যারা আক্রমণ করার চেষ্টা করছে তারাও ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা রাজনীতির যে একটা টার্নিং পয়েন্টে আছি, সেই টার্নিং পয়েন্টে সরকারের মধ্যে ঐক্য খুবই জরুরি, সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তার চেয়ে জরুরি। এবং সেখানে যদি হঠাৎ করে এই মাহফুজ আলম উনি কারো গলার কাটা হয়ে যান,